প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। অনার্স প্রার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশ লোক প্রশাসন বিষয়ের তৃতীয় লেকচারে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকের লেকচারের শিরোনাম হচ্ছে পদসোপান, নিয়ন্ত্রণ পরিধি এবং সিদ্ধান্ত গ্রহণ। এবং লোক প্রশাসনে এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়ের উপর আজকের লেকচার তোমাদের সামনে উপস্থাপন করব। আমি ডক্টর মোহাম্মদ লোকমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের যে বিষয় থেকে আমরা যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবো সেগুলি আমরা তোমার সামনে উপস্থাপন করছি। আমরা জানতে পারবো পদসোপান নীতি বলতে আমরা কি বুঝি, সাংগঠনিক কাঠামো বলতে আমরা কি বুঝি, পদসোপান নীতির সুবিধা কি, এবং যে কোনো সংগঠনের পদসোপান নীতির অসুবিধাগুলো কি কি, নিয়ন্ত্রণ পরিধি বলতে আমরা কি বুঝি, নিয়ন্ত্রণ পরিধি কি কি বিষয় দ্বারা প্রভাবিত হয়, সিদ্ধান্ত গ্রহণ কি, সিদ্ধান্ত গ্রহণের বৈশিষ্ট্যগুলো কি কি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধাপসমূহ কি কি, এবং এই সম্পর্কে তোমরা আজকের এই ক্লাস লেকচার থেকে তোমরা ধারণা পাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা আলোকপাত করব পদসোপান বা হায়ারার্কি বলতে আমরা কি বুঝি। আমরা জানি যে কোনো সংগঠনে, সরকারি হোক বেসরকারি হোক, সংগঠনের একটি চেইন অফ কমান্ড থাকে, সংগঠনের একটা হায়ারার্কি থাকে। সরকারি বেসরকারি প্রত্যেকটি সংগঠনে যদি হায়ারার্কি না থাকে, তাহলে পদসোপান না থাকলে তাহলে সংগঠনের যে কাজগুলি সেটা দক্ষতার সাথে সুচারুরূপে শেষ করা সম্ভব হয় না। বলা হয়ে থাকে যে আধুনিক কালে প্রশাসন ব্যবস্থায় পদসোপান ভিত্তিক কোনো সংগঠনের কথা ভাবা যায় না। বৃহদায়তন বা ক্ষুদ্রায়তন যে কোনো ধরনের সংগঠনের পদসোপান নীতির উপস্থিতি লক্ষ্য করা যায়। পদসোপান নীতিকে সংগঠনের প্রাণ হিসাবে গণ্য করা হয়। সংগঠনের পর্যায়ক্রমিক ব্যবস্থার সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত কর্তৃত্ব, আদেশ ও নিয়ন্ত্রণ স্তরে স্তরে এক পর্যায়ে এই নিম্ন স্তরে চলে আসে, আর একেই বলে পদসোপান। আমি আবার বলছি, পদসোপান নীতিকে সংগঠনের প্রাণ হিসেবে গণ্য করা হয়। সংগঠনের পর্যায়ক্রমিক ব্যবস্থা সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত কর্তৃত্ব, আদেশ ও নিয়ন্ত্রণ, তিনটি বিষয়, কর্তৃত্ব, আদেশ ও নিয়ন্ত্রণ স্তরে স্তরে, প্রত্যেকটা স্টেজ থেকে স্টেজে, এক পর্যায় থেকে নিম্ন পর্যায়ে বা উচ্চতর পর্যায় থেকে নিম্ন স্তরে চলে আসে, আর একে বলে পদসোপান। আমরা পদসোপানের কিছু সংজ্ঞা তোমাদের সামনে উপস্থাপন করছি। এল.ডি. হোয়াইট বলেন, হায়ারার্কি consists is the universal application of the superior subordinate relationship through a number of levels of responsibility reaching from the top to the bottom of the structure. হায়ারার্কি consists, হায়ারার্কি বা পদসোপান কনসিস্ট গতিতে হয়, ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন, এটা একটা সার্বজনীন প্রয়োগ। কিসের প্রয়োগ? সুপেরিয়র সাবঅর্ডিনেট রিলেশনশিপ, অর্থাৎ ঊর্ধ্বতন এবং অধস্তন যে সম্পর্ক, এবং যেটা বিভিন্ন লেভেলে বিভিন্ন ধাপে তোমার পা দিতে হয়, ফ্রম টপ টু বটম, অর্থাৎ উপর দিক থেকে নিচের দিকে, স্ট্রাকচার উপর দিক থেকে নিচের দিকে, সেটাকে আমরা বলি পদসোপান। বিপি
ভামিরি মতে হায়ারার্কি ইজ এ সিস্টেম অফ ইন্টারলকিং সুপেরিয়র সাবঅর্ডিনেট রিলেশনশিপ। এখানে হচ্ছে ঊর্ধ্বতন এবং অধস্তন সম্পর্ক, ফ্রম টপ টু বটম, উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মকর্তার মধ্যে যে রিলেশনশিপ, সেটাকেই তিনি বলেছেন হায়ারার্কি। পদসোপান বিন্যস্ত কাঠামোর প্রধান দিকগুলো কি কি আমরা সেগুলি আলোকপাত করব। পদসোপান নীতির যে মূল যে নিয়ামকগুলো সেটি হচ্ছে, এক ব্যক্তি কেবল একজন নিকটতম বা ঠিক ঊর্ধ্বতনের নিকট থেকে নির্দেশ লাভ করবে। অর্থাৎ যদি এক ব্যক্তি একাধিক ব্যক্তির কাছ থেকে নির্দেশ লাভ করেন, সেক্ষেত্রে দেখা যাবে তিনি কোন বসের কথা শুনবেন বা কোন সুপিরিয়রের কমান্ড অনুযায়ী তিনি চলবেন, তার জন্য এটা কঠিন হয়ে যায়। এর জন্য বলা হয় এক ব্যক্তি কেবল একজন নিকটতম বা ঠিক ঊর্ধ্বতনের নিকট থেকে নির্দেশ লাভ করবেন। 2, কোন ব্যক্তি নিম্নতর কারণ নিকট থেকে আদেশ পাবেন না। স্বাভাবিকভাবে সংগঠনের সবসময় কমান্ড আসবে, অর্ডার আসবে সবসময় উঁচু লেভেল থেকে। 3, নিম্নতম কোন পদমর্যাদার কর্মকর্তা মধ্যবর্তী পর্যায়ে কাউকে অতিক্রম করে ঊর্ধ্বতন কারোর সাথে যোগাযোগ স্থাপন করবেন না। অর্থাৎ একজন নিম্ন পর্যায়ের কর্মকর্তা তার নিকটতম ঊর্ধ্বতন কর্মকর্তার কাছেই তিনি জবাবদিহি করবেন। তার নিকটতম ঊর্ধ্বতন কর্মকর্তা থেকেই তিনি মূলত নির্দেশ এবং আদেশ প্রাপ্ত হবেন। তেমনি বিপরীত দিক থেকেও একই সূত্র মেনে নিতে হবে। কোন ব্যক্তিকে কোন কাজের দায়িত্ব প্রদান করা হলে দায়িত্বের সমানুপাতিক কর্তৃত্ব তাকে দিতে হবে। কারণ শুধুমাত্র দায়িত্ব দিলে হবে না, দায়িত্বকে সম্পাদন করার জন্য তাকে কর্তৃত্ব দিতে আরোপ করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, যে পদসোপান নীতির যে প্রধান যে দিকগুলো, সেটা হচ্ছে এক ব্যক্তি শুধুমাত্র তা একজনের কাছ থেকে নির্দেশ পাবেন। কোন অধস্তন কর্মকর্তা তার নিকটতম ঊর্ধ্বতন কর্তার কাছে তার কাজের জন্য জবাবদিহি করবেন। নিচের দিক থেকে কোনো নির্দেশ বা আদেশ আসবে না, আদেশ আসবে সবসময় উপর দিক থেকে। কোনো ব্যক্তিকে তার কাজের দায়িত্ব প্রদান করলে দায়িত্বের সাথে সাথে তাকে সমানুপাতিক হারে কর্তৃত্ব প্রদান করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পদসোপান নীতির এই সূত্রগুলো আমরা এখান থেকে পেলাম। এখন আমরা পদসোপান নীতির একটি চিত্রের মাধ্যমে, একটি সার্বজনীন চিত্রের মাধ্যমে পদসোপান নীতি কি আমরা ব্যাখ্যা করব। আমরা এখানে দেখছি, এখানে একটি পিরামিড আকার একটি চক আছে। এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ। এখানে যদি আমরা এটাকে সর্বোচ্চ পর্যায় ধরি, এটাকে সর্বনিম্ন পর্যায় ধরি, অর্থাৎ ক একটা পর্যায়, খ একটা পর্যায়, গ একটি পর্যায়, ঘ একটি পর্যায়, ঙ একটি পর্যায়, ঠিক একইভাবে যদি চ, ছ, বর্গীয় জ, ঝ, যদি এটা যদি একটি সংগঠনের যদি এটা পদসোপান হয়, তাহলে ক হলো সংগঠনের প্রধান, খ হলো ক এর নিকটতম বা অধীন কর্মচারী, গ হচ্ছে খ এর নিকটতম অধীন, একই সময়ে গ খ এবং ক এর অধীন, একই সময়ে একইভাবে ঘ এবং ঙ গ এর অধীন, ঘ এবং ঙ ঘ এর মাধ্যমে মূলত অধীন। তাহলে এখানে ঘ, ঙ, ঘ, গ, খ প্রত্যেকেই কিন্তু তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে নিকটতম ঊর্ধ্বতনের মাধ্যমেই মূলত পরবর্তী ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। অর্থাৎ একই সময় ঙ ঘ এর অধীন এবং ঘ এর মাধ্যমে গ খ এ এবং ক এর অধীন। এই নীতিগুলো ত্রিভুজের যে অপর বাহু আছে সে চ, ছ, বর্গীয় জ, ঝ এর ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে এই পিরামিডের যে পদসোপান যে নীতি, সেই নীতিটি আমরা এই চিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করলাম
যে প্রত্যেকটি ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দিবেন তার নিকটবর্তী ঊর্ধ্বতন কর্মকর্তাকে বা নিম্ন পর্যায়ের কর্মকর্তাকে। তাহলে এখানে ঘ নির্দেশ দিবেন কে, ঘকে ডিঙ্গাইয়া ঘয়ের নিকট থেকে নির্দেশ পাবেন না বা ঘয়ের সাথে কোনো বিষয়ে আলোচনা করতে পারবেন না, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে গকে বাদ দিয়ে ক্ষয়ের নিকট কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। এটা হচ্ছে সংগঠনের সার্বজনীন নীতি। এটা হচ্ছে সংগঠনের সার্বজনীন নীতি। আমরা একটি পদসোপানের একটি বাস্তব চিত্র, একটি মন্ত্রণালয়ের পদসোপানের যে স্টেজ গুলো আছে সেগুলি আমরা উপস্থাপন করছি। আমরা শিক্ষা মন্ত্রণালয় নিয়ে আমরা কাজ করছি। যে শিক্ষা মন্ত্রণালয়, এখানে যিনি সবার মন্ত্রণালয়ের যিনি প্রশাসনিক প্রধান তিনি সাধারণত সচিব বা সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তা থাকেন। তার যে অধস্তন পর্যায়ে থাকেন তিনি অতিরিক্ত সচিব, এবং অতিরিক্ত সচিবের পরে থাকেন যুগ্ম সচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব, সহকারী সচিব। এখানে সহকারী সচিব উপসচিবের কাছে জবাবদিহি হবেন সিনিয়র সহকারী সচিবের মাধ্যমে। সিনিয়র সহকারী সচিবের বস হচ্ছেন উপসচিব, উপসচিবের নিকটবর্তী বস হচ্ছেন যুগ্ম সচিব, যুগ্ম সচিবের উপরে অতিরিক্ত সচিব, এবং ফাইলও ঠিক তেমনি ভাবে নিচের দিক থেকে পর্যায়ক্রমে উপরের দিকে সচিব পর্যায়ে পৌঁছে। ঠিক একইভাবে এখানে সচিব যদি কোনো নির্দেশনা দেন তিনি উপসচিবকে সেই নির্দেশনা প্রদান করবেন, উপসচিব যুগ্ম সচিবকে, যুগ্ম সচিব উপসচিবকে, উপসচিব সিনিয়র সহকারী সচিবকে, এবং সিনিয়র সহকারী সচিবকে কোনো নির্দেশ আদেশ দিতে দিয়ে থাকেন। এটি হচ্ছে পদসোপান নীতির একটা কার্টিসি বা নীতি। আমরা পদসোপান নীতির যে কাজগুলি কি কি, পদসোপান নীতির কার্যাবলী। পদসোপান নীতির যে কাজ সেটা হচ্ছে সংগঠন স্তর বিন্যাস। আমরা দেখেছি সংগঠনের বিভিন্ন স্তর থাকে এবং প্রত্যেকটা স্তর তার দায়িত্ব কি, তার কর্তব্য কি, তার সুপিরিয়রকে, তার সাবঅর্ডিনেটকে এ সম্পর্কে স্তর বিন্যাস থাকে। 2 শ্রম বিভাগকরণ হয়, কে কোন কাজ করবে, কে কোন কাজ করবে, কোন দিক দেখবে, এগুলি সবগুলি নির্ধারণ থাকে। 3 কাজের চাপ কমানো হয়, অর্থাৎ কাজগুলি যখন ডিসেন্ট্রালাইজ করা হয়, কাজগুলি যখন ভাগ করে দেওয়া হয়, দেখা যায় যে কোনো অফিসের উপর বেশি কাজের বোঝা থাকে না, কাজগুলি বিকেন্দ্রীকরণ হয়ে যায়। ফলশ্রুতিতে কাজগুলি চাপ কম থাকে, দক্ষতার সাথে এবং দৃঢ়তার সাথে তারা কাজগুলি শেষ করতে পারেন। প্রশিক্ষণ প্রদান, অর্থাৎ যিনি যেই কাজ করবেন তাকে সেই কাজের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়, ফলশ্রুতিতে তিনি সেই কাজটি দক্ষতার সাথে এবং সুচারুরূপে সেটা সম্পাদন করতে সক্ষম হন। কর্মচারীদের সচেতনতা বৃদ্ধি পায়, তার কি করা উচিত কি করা উচিত না সেই সম্পর্কে তিনি একটি সম্যক ধারণা লাভ করেন। সংগঠনের কাজের মধ্যে সমন্বয় সাধন। আমরা জানি যে কোনো সংগঠনের বিভিন্ন শাখা প্রশাখা থাকে, এই যে শাখা প্রশাখাগুলোর কাজের মধ্যে যদি সমন্বয় না হয় তাহলে সংগঠনের যে লক্ষ্য বা অভিষ্ট লক্ষ্য সেখানে পৌঁছানো সম্ভব হবে না। কাজে সংগঠনের যে শাখা প্রশাখা থাকে সেগুলি কাজের সমন্বয়ে পদসোপান নীতির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। ক্ষমতা হস্তান্তর করা হয়। আমরা দেখি যে কোনো আমলাতান্ত্রিক সংগঠনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ক্ষমতা হস্তান্তর করতে চান না, ক্ষমতা নিজের হাতে ধরে রাখতে চান। তাছাড়া আমরা দেখি যে আমলাতান্ত্রিক সংগঠন বলি বা আমাদের একটা মানসিকতা হচ্ছে যে ক্ষমতা আমরা দিতে চাই না, সব ক্ষমতা কেন্দ্রীয় পর্যায়ে কেন্দ্রীভূত থাকে। কিন্তু আমরা যদি এই পদসোপান নীতি অবলম্বন করা হয় তাহলে আমাদের ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা বলেছিলাম যে ক্ষমতার সাথে সাথে কর্তৃত্ব দিতে হবে, তাহলে তার পক্ষে যে কাজটা করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হবে সেই কাজটা সে সুচারুরূপে করতে সক্ষম হবে। যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়, বিভিন্ন শাখা উপশাখা, উপজেলা, জেলা, তারপরে বিভাগ, প্রত্যেকটা পর্যায়ে তাদের যোগাযোগ রাখা সম্ভব হয়, যোগাযোগ স্থাপনা সম্ভব হয়। ফলে চেইন অফ কমান্ড মেনে চলতে সুযোগ হয়। শ্রম বিশেষীকরণ, অর্থাৎ যিনি যে কাজে যোগ্য তাকে পক্ষে সেই কাজ করা সম্ভব হয়। এবং রাজনৈতিক প্রশাসনিক যোগসূত্র স্থাপন হয়,
অর্থাৎ সংগঠনের যে সব ডাইমেনশন গুলো আছে তাদের মধ্যে একটা নিবিড় যোগাযোগ করা সম্ভব হয়। পদসোপান নীতির সুবিধাগুলি কি কি এখন আমরা আলোকপাত করব। অর্থাৎ পদসোপান নীতি যদি থাকে কি লাভ, না থাকলে কি ক্ষতি। ঐক্য সাধন হয়। আমরা যেটা বলেছিলাম যে সংগঠনের মধ্যে যদি হায়ারার্কি থাকে, পদসোপান থাকে এবং প্রত্যেকের মধ্যে প্রত্যেকটা একটা টিম স্পিরিট হিসেবে কাজ করে। ফলে বস যিনি বলেন একেবারে টপ বস যিনি বলেন এবং বটম লেভেল অর্থাৎ একেবারে যিনি পাদদেশে অবস্থান করছেন তিনিও একই কথা বলেন। ফলশ্রুতিতে এখানে কাজের মধ্যে দ্ব্যর্থকতা, দ্বৈততার সৃষ্টি হয় না এবং এটা থেকে বলে ইউনিটি সৃষ্টি হয়। ফলশ্রুতিতে কাজটি সহজভাবে করা সম্ভব হয়। কমান্ড নিশ্চিত করানো সম্ভব হয়। স্বচ্ছ যোগাযোগ প্রক্রিয়া সম্ভব হয়। সঠিক সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হয়। সংগঠনের আচরণ শিক্ষা লাভ করে। সিদ্ধান্তের বিকেন্দ্রীকরণ হয় অর্থাৎ শুধুমাত্র বস সিদ্ধান্ত গ্রহণ করেন তা না। সুপিরিয়র অফিসার তা না। সাবঅর্ডিনেট অফিসারও তার পর্যায় থেকে সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয় যেহেতু এখানে চেইন অফ কমান্ড থাকে। প্রত্যেক ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধস্তন কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাকে তদারকি করতে পারেন, তাকে যেকোনো বিষয়ে জবাবদিহিতা নিয়ে আসতে পারেন। কাজের ভার লাঘব হয় অর্থাৎ যেহেতু কাজগুলি ডিসেন্ট্রালাইজ হয়ে যায়, বিভিন্ন পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে কাজের কোনো একক অফিসারের উপরে কোনো কাজের চাপ থাকে না এবং প্রত্যেকটি কাজই ডিসেন্ট্রালাইজ হয়ে যাওয়ার ফলে, বিকেন্দ্রীকরণ হয়ে যাওয়ার ফলে এবং কাজের লোড কমে যায় কর্মকর্তাদের উপরে। কর্মদক্ষতা বৃদ্ধি পায়। একই ধরনের কাজ করতে করতে সিদ্ধান্ত নিতে নিতে দেখা যায় প্রত্যেকটি অফিসার তার কর্মপরিধি বা কর্মক্ষেত্রে তিনি নিজেই একদিন দক্ষ এবং অভিজ্ঞ হয়ে ওঠেন। সচেতনতা বৃদ্ধি পায়। শ্রম বিভাজন নীতির সুষ্ঠু প্রয়োগ। আমরা বলেছেন যে যে কাজের যোগ্য সেই কাজ যদি করতে দেওয়া হয় তাহলে সেখানে শ্রম বিভাজন নীতির সুষ্ঠু প্রয়োগ সম্পন্ন হয়। সুসমন্বয় সাধন এবং কোঅর্ডিনেশনের সুবিধা হয়। কাজের পরিধি নির্ধারণ হয়। ফাইল চালাচালি সহজ হয় অর্থাৎ যদি একই অফিসে যদি একই ধরনের কাজ যদি করা হয় তাহলে দেখা যায় যে সহজেই কাজগুলি তদারক করা সম্ভব হয়, সুপারভিশন করা সম্ভব হয়। যদি আমরা দেখি যে অনেক সময় একটি বিভাগের কাজ অন্য বিভাগে যদি দেওয়া হয় তাহলে দেখা যায় কাজের মধ্যে একদিকে যেমন সমন্বয় করা সম্ভব হয় না, অপরদিকে কাজের তদারকি করাও সম্ভব হয় না। আদেশের ঐক্য বাস্তবায়ন করা সম্ভব হয়। বিধিসম্মত উপায়ে কার্য সম্পাদন করা সম্ভব হয়। এটি হচ্ছে পদসোপান নীতির সুবিধাগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পদসোপান নীতির অসুবিধাগুলি কি কি, আমরা কি কি অসুবিধা ভোগ করি সেগুলি এখন তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা বলছিলাম যে পদসোপান নীতির কারণে লাল ফিতার দৌরাত্ম্য, যেটাকে আমরা বলি ইংরেজিতে রেড ট্যাপিজম, এবং এই শব্দটি মূলত আমলাতন্ত্রের সাথে জড়িত। লাল ফিতার দৌরাত্ম্য হচ্ছে যে আমাদের সংগঠনের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সিদ্ধান্তগুলি মূলত একটি ফাইল বন্দি আকারে থাকে এবং সেই ফাইলটি হয় স্বাভাবিকভাবে হয়ে থাকে বাদামি রঙের, আর সেই ফাইলটি যে দিয়ে বাঁধা থাকে সেটা হচ্ছে লাল রঙের ফিতা দিয়ে। জন্য এই ফাইলটি খুলতে যেমন কষ্ট হয় এবং আবার বাঁধতেও কষ্ট হয়। অনেক সময় দেখা যায় ফাইল হারিয়ে যায়, হ্যাঁ, ফাইল গায়েব হয়ে যায়। এর কারণ হচ্ছে সেখানে যখনই অনিয়ম থাকে, যখনই সেখানে ঘুষ উৎকোচের ব্যাপার থাকে তখন কিন্তু ফাইল আর পাওয়া যায় না। ফলশ্রুতিতে তাছাড়া প্রত্যেকটি টেবিলে যদি এই দুর্নীতিপরায়ণ বা স্বচ্ছ জবাবদিহিমূলক কর্মকর্তার অভাব থাকে দেখা যায় যে ফাইলগুলি খুলতে যেমন কষ্ট হয়, বাঁধতেও তেমন কষ্ট হয়। ফলশ্রুতিতে দেখা যায় যে সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক সময় লেগে যায়। অর্থাৎ লাল ফিতার এই ফাইলটি শেষ পর্যন্ত সিদ্ধান্ত যাইতে দেখা যায় যে বহু লোক মারা গিয়েছে, সরকারের বহু অর্থ অপচয় হয়ে গেছে কিন্তু সিদ্ধান্ত হয় নাই। এটা এই জন্য বলা হচ্ছে যে যেহেতু এটি একটি পদসোপান ভিত্তিক কাঠামো, কাজেই টপ থেকে বটম পর্যায়ে বা বটম থেকে টপ পর্যন্ত যেতে অনেক সময় লেগে যায়। যদি আন্তরিকতা না থাকে, যদি কাজের প্রতি মনোনিবেশ না থাকে তাহলে এই সমস্যাগুলি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান সর্বস্ব হয়ে যায়, কর্তৃত্ব বহুধা বিভক্ত হয়ে যায়, দায়িত্ব জ্ঞান লোপ পেয়ে যায়, অসলতার সৃষ্টি হয়। যেহেতু আমরা বলেছিলাম যে লাল ফিতার যখনই দৌরাত্ম্য হয় তখন সেখানে আমলাতন্ত্রের সাথে এই কথাগুলি খুবই মানানসই।
যে অচল অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ সিদ্ধান্ত নিতে যখন দেরি হয়ে যায় তখন একটা ডেডলক সৃষ্টি হয়ে যায়, সেখানে কাজের মধ্যে স্থবিরতা চলে আসে, যথাসময় যথা কাজ করা সম্ভব হয় না। দেখা যাচ্ছে যে বন্যা নিয়ন্ত্রণে বাঁধের জন্য সরকার টাকা দিয়েছে, কিন্তু সেই টাকা কিভাবে ফিল্ড পর্যায়ে যাবে সেটা কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, বা বহু লোকের ঘরবাড়ি পানিতে তলিয়ে যাচ্ছে কিন্তু টাকা ছাড় হচ্ছে না। এই যে একটা আমলাতান্ত্রিক যে জটিলতা, এটার জন্য জনগণকে প্রচুর ভোগান্তির শিকার হতে হয়। প্রশাসনিক বিভক্তি সৃষ্টি হয়, অযোগ্য ব্যক্তিদের নেতৃত্বে লাভ হয়, সময়ের অপচয় হয়। আমরা এটাও বলেছিলাম যে যদি সেখানে সৎ, দক্ষ এবং অভিজ্ঞ যদি অফিসার না থাকে তাহলে দেখা যায় সেখানে সময়ের অপচয় হয়। একটি সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগে যায়। প্রচুর যান এবং মালের ক্ষতি হয়ে যায়। সরকারের অর্থের অপচয় হয়। সরকারের রাজনৈতিক সরকারের ইমেজ সংকট দেখা দেয়। মানবিক দিক উপেক্ষিত হয়। আমরা সিদ্ধান্ত মানুষের জন্য, সরকার মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য মূলত সরকার, মানুষের কল্যাণের জন্য মূলত সংগঠন। সংগঠন যদি অমানবিক হয়, সংগঠন যদি লাল ফিতার মধ্যে যদি সংগঠনের সিদ্ধান্ত আটকে থাকে, তাহলে আমরা দেখি যে মানবিক দিক উপেক্ষিত হয় এবং মানুষ সবার উপর, মানুষ সত্য তাহার উপর নেই। আগে মানুষকে বাঁচাতে হবে, মানবিক দিক দেখতে হবে। পরবর্তী পর্যায়ে আমাদের যে সাংগঠনিক যে রীতিনীতি আছে, সাংগঠনিক যে কাস্টমস আছে সেগুলি মানতে হবে। অসমতা প্রতিযোগিতার সৃষ্টি হয়, সংগঠনের গতিশীলতা হ্রাস পায়। আমরা দেখি যে পদস্যপান নীতির যেমন সুবিধা আছে অসুবিধা আছে। যে পদস্যপান নীতির অসুবিধা মূলত সংগঠনের কর্মকর্তা ব্যক্তিদের মানসিকতার উপর অনেক কিছু নির্ভর করে, তাদের সততার উপর, তাদের নিষ্ঠার উপর, আন্তরিকতার উপর তারা নির্ভর করে। একজন কর্মকর্তা যদি মনে করেন যে আমি আমার যে রুলস অফ বিজনেস অনুযায়ী একটি ফাইলকে আমি 24 ঘন্টার বেশি ধরে রাখবো না, তাহলে তো এই দৌরাত্ম করার কোনো সুযোগ নেই। এবং এই জন্য সৎ অফিসার, ভালো অফিসার, নিষ্ঠাবান লোক প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করছি যে আমাদের দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে নিয়ন্ত্রণ পরিধি। নিয়ন্ত্রণ পরিধি বলতে আমরা কি বুঝি? স্প্যান অফ কন্ট্রোল। আমরা জানি যে কোনো সংগঠনের এগুলো হচ্ছে নীতি। এই যে নিয়ন্ত্রণ পরিধির কথা বললাম, হায়ারার্কির কথা বললাম, এটা সংগঠনের কতগুলি নীতি। প্রিন্সিপালস অফ অর্গানাইজেশনের একটি প্রিন্সিপালস হচ্ছে স্প্যান অফ কন্ট্রোল। যে কোনো সংগঠনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ পরিধি একটি গুরুত্বপূর্ণ নীতিমালা হিসেবে স্বীকৃত। সংগঠন পরিচালনায় গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানুষ। সৃষ্টিকর্তা সব মানুষকে সম মেধা, প্রজ্ঞা ও বিচক্ষণতা দিয়ে প্রেরণ করেন নাই। তাই ব্যক্তির ব্যক্তিত্ব, মেজাজ, রুচি, সততা, দক্ষতা, পছন্দ, অপছন্দ ইত্যাদির উপর সংগঠন পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়ন্ত্রণ পরিধি বলতে বোঝায় একজন কর্মকর্তা দক্ষতার সাথে কতজন অধীনস্থ কর্মকর্তার কাজকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সংখ্যাকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার তোমাদের কাছে উপস্থাপন করছি। নিয়ন্ত্রণ পরিধি বলতে বোঝায় একজন কর্মকর্তা বা একজন সুপেরিয়র কর্মকর্তা, একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দক্ষতার সাথে কতজন অধীনস্থ কর্মকর্তার কাজকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সংখ্যাকে বোঝায়। ডিমক বলছেন, the span of control is the number and range of direct habitual communication contracts between the chief executive of an enterprise and his principal follow officer. এটা the span of control is the number and range, এটাকে একটা নাম্বার, সংখ্যা, রেঞ্জ, এটা হচ্ছে রেঞ্জ হচ্ছে তার সংখ্যা বা পরিধি, of direct habitual communication contracts between chief executive, একজন প্রধান নির্বাহী কতজন অধীনস্থ কর্মকর্তার সঙ্গে বা নিয়ন্ত্রণ করতে পারে সেই সংখ্যাই হচ্ছে
নিয়ন্ত্রণ পরিধি। আমরা দেখি যে কোনো কোনো কর্মকর্তা ৫ জন বা ৬ জন কর্মকর্তা কাজকে নিয়ন্ত্রণ করতে পারে। আবার কেউ ৮ থেকে ১০ জন, আবার কেউ আছে ৫০ থেকে ৬০ জন, কেউ ১০০ জন কর্মকর্তার কাজকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে এই যে কর্মকর্তা কাজকে নিয়ন্ত্রণ করবে, এই বিষয়গুলি কতটুকু এই বিষয়ের উপর নির্ভর করে। সেই বিষয়গুলি কি, কি? নিয়ন্ত্রণ পরিধি নির্ভরশীলতা। নিয়ন্ত্রণ পরিধির সংখ্যা বেশি বা কম, কতজন অধীনস্থ কর্মকর্তার কাজকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেটি মূলত ৪ টি বিষয়ের উপর নির্ভর করে। ১. কাজের প্রকৃতি, নেচার অফ ওয়ার্কস, অর্থাৎ কাজটি কেমন? কাজগুলি যদি একই রকমের হয়, হ্যাঁ? আমরা গার্মেন্টস এর ক্ষেত্রে আমরা দেখি যে একজন কোয়ালিটি কন্ট্রোলার ১০০ জনকে নিয়ন্ত্রণ করতে পারছে। অর্থাৎ তিনি একটি লাইনে যদি তিনি হাঁটেন, ১০০ জন কর্মচারী কি কাজ করছেন এবং কাজগুলি যদি একই রকম হয়, নিটিং করছে, কেউ হাতা সেলাই করছে, কেউ কলার সেলাই করছে, কেউ ছিপ সেলাই করছে। এই কাজের যে সমরূপ যদি হয় এবং কাজগুলি যদি কাজের মধ্যে যদি বৈপরীত্য না থাকে, তাহলে দেখা যায় যে তিনি অনায়াসে ১০০ জন ব্যক্তির ইচ্ছা করলে তিনি একটি ফ্লোর বা ৫০০ জনের কাজকেও তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু কাজগুলি যদি বৈপরীত্য হয়, অর্থাৎ সেখানে কেউ শার্ট তৈরি করছেন, কেউ গেঞ্জি তৈরি করছেন, কেউ জিন্সের প্যান্ট তৈরি করছেন, তাহলে দেখা যাবে যে সে কিউসির পক্ষে এই যে এতজন লোককে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। কাজেই কাজের প্রকৃতির উপর নির্ভর করবে একজন কর্মকর্তা কতজন অধস্তন কর্মকর্তার কাজকে নিয়ন্ত্রণ করতে পারেন। হ্যাঁ? এই যে কাজের প্রকৃতি একটি বিষয়। নেচার অফ ওয়ার্কস বা কাজের প্রকৃতি। অর্থাৎ সমরূপ কাজ হলে তার পক্ষে সম্ভব হবে। সমরূপ না হলে তার পক্ষে বেশি জন লোকের কর্মকর্তার কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। ২. পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। অর্থাৎ যিনি সুপিরিয়র কর্মকর্তা আছেন, তার ব্যক্তিত্বের উপরেও অনেক কিছু নির্ভর করে। এবং যিনি সুপিরিয়র কর্মকর্তা আছেন, তার ব্যক্তিত্বের উপর অনেক কিছু নির্ভর করে। আমরা দেখি যে অনেক পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি আছেন, যারা তার ব্যক্তিত্ব দ্বারা অধস্তন কর্মকর্তার কাজকে অনায়াসে নিয়ন্ত্রণ করতে পারেন। আমরা প্রায়ই বলে থাকি, একজন অফিসার তার পার্সোনালিটি যদি থাকেন, তাহলে তিনি দেখা যাচ্ছে যে ১০-১৫ জনকে নিয়ন্ত্রণ করতে পারছেন। আমি প্রায় আমার ক্লাসে বলি যে, একজন পিয়ন বাসায় গেলেন কাজ করার জন্য, ছুটি নিয়ে গেলেন, খুব বিশ্বস্ত পিয়ন। আসার পর দেখা গেল যে বাসায় গিয়ে তিনি দেখলেন যে তার আ ওয়াইফ অসুস্থ, বাচ্চা অসুস্থ। ২ দিনের ছুটি নিয়ে গেলেন। আসার পর বস তাকে গালি দিলেন। তাহলে স্বাভাবিকভাবে তার মন খারাপ হয়ে যাবে। একটা নির্দিষ্ট রিজনেবল কারণে তিনি হয়তো আ তার ছুটিতে ডিউ টাইমে আসতে পারেন নাই। এই যে আসার পর তার খোঁজ খবর নেওয়াই ছিল কিন্তু বসের প্রধান দায়িত্ব। তিনি আসার পরেই তিনি তাকে বকা দিলেন, গালি দিলেন, তাকে তার ধমক দিলেন। স্বাভাবিক তার মন খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে ১ম কাজ হচ্ছে কেন সে আসে নাই? যদি রিজনেবল কাজ হয় সেটা বিবেচনা করা। সে যদি সেই ক্ষেত্রে যদি মানবিক কোনো কাজ হয় অবশ্যই তাকে আ সুযোগ দেওয়া উচিত। আর অমানবিক হলে দেখা যাবে যে আসার পরও তার কাছ থেকে যে সার্ভিস পাওয়ার কথা ছিল সেই সার্ভিস কখনো সে দিতে চাইবে না। কারণ তার যে ব্যক্তিগত যে ইচ্ছা অনিচ্ছা জোর করে কিন্তু অনেক সময় আদায় করা যায় না। এই যে পার্সোনালিটি, সততা এটা কিন্তু আ একজন ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যক্তিত্ব, সততা, নিষ্ঠা, আ রুচি এগুলিও আমাদের দেখি যে নিয়ন্ত্রণ পরিধিকে নিয়ন্ত্রণ করে। সময়, ডিউরেশন অফ টাইম অর্থাৎ ১০ ঘন্টার কাজ কখনো ১ ঘন্টায় শেষ করা যায় না। কাজেই কাজের সময়টা কতটুকু? যে একটি শার্ট আমরা ইচ্ছা করলে কিন্তু একদিনে জনের পক্ষে ১০ টি শার্ট তৈরি করা সম্ভব হয় না। বা আ একজন কম্পিউটার অপারেটর পক্ষে সর্বোচ্চ ৮ ঘন্টার বেশি তার পরিশ্রম করা সম্ভব হয় না। কাজেই তার উপর যদি অতিরিক্ত কাজের চাপ দেওয়া হয় এবং সময় যদি কম দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে সে যথাসময়ে কাজটা শেষ করতে পারবে না। কাজেই সময় একটি ফ্যাক্টর। অর্থাৎ ডিউরেশন অফ টাইম এর উপরেও নিয়ন্ত্রণ পরিধি অনেক সময় নির্ভর করে। স্থান বা স্পেস, একটি অফিসে যদি সব কাজ হয়, একই ফ্লোরে যদি কাজ হয়, একজন অফিসার একই ফ্লোরের অনেকগুলি লোককে তদারক করতে পারে। কিন্তু একটি
কাজের সেক্টর যদি নিচতলা হয় বা একটি কাজের একই রকম কাজের যে অবস্থান যদি 10 মাইল দূরে হয়, 100 মাইল দূরে হয়, তাহলে এটা কখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সাম্প্রতিককালে হয়তো আমরা অনেক সময় দেখছি যে নেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্নভাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে কাজকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। জুমের মাধ্যমে আমরা যেটা করছি, এটা কিন্তু একসময় তো এটা ছিল না। কাজেই অর্থাৎ কাজের যে স্থান যদি সেটা একই ফ্লোরে হয়, একই অফিসে হয়, একই স্থানে হয়, তাহলে যেমনভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু এটা যদি বিভিন্ন বিভাগে হয়, বিভিন্ন দেশে হয়, তাহলে সেটা কখনোই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এজন্য বলা হয় যে কাজের প্রকৃতি, ব্যক্তিত্ব, সময়, স্থান এগুলির উপর নিয়ন্ত্রণ পরিধি নির্ভর করে। সিদ্ধান্ত গ্রহণ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিদ্ধান্ত গ্রহণ আমরা জানি যে আমাদের জীবনের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিনিয়ত আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিদ্ধান্ত গ্রহণকে যে কোনো কাজ সম্পাদনের মূল নিয়ামক হিসেবে অভিহিত করা হয়। মূলত সিদ্ধান্ত গ্রহণ বলতে বোঝায় কোনো কাজের পূর্বের মানসিকতা। সাধারণভাবে বলা হয় কোনো বিষয়ে পরিকল্পনা স্থির করাই হচ্ছে সিদ্ধান্ত। রিচার্ড স্নাইডার বলছেন, সিদ্ধান্ত গ্রহণ একটি সামাজিক প্রক্রিয়া যা সিদ্ধান্তের জন্য একটি সমস্যা নির্ধারণ করে এবং কতিপয় বিকল্পের জন্ম দেয় এবং এসব বিকল্প থেকে নির্দিষ্ট বিকল্প বাস্তবায়নের জন্য কাজ করে। তাহলে সিদ্ধান্ত হচ্ছে মূলত বিকল্পের মধ্য থেকে সর্বোচ্চটা বাছাই করাই হচ্ছে সিদ্ধান্ত। আবার সিদ্ধান্ত আমি নিলাম না, সেটাও একটা সিদ্ধান্ত। রবার্ট টেনেনব্রাম বলছেন, ডিসিশন মেকিং ইনভলভস এ কনসেনসাস চয়েস অফ সিলেকশন অফ ওয়ান অর মোর বিহেভিয়ার, অর্থাৎ 2 বা 3টা বিহেভিয়ার থেকে, অল্টারনেটিভ বিহেভিয়ার থেকে বা গ্রুপ থেকে, টু অর মোর বিহেভিয়ার অল্টারনেটিভস, অর্থাৎ একাধিক বিহেভিয়ার থেকে একটি বিহেভিয়ারকে যাচাই করা বা বাছাই করার নাম হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত গ্রহণের বৈশিষ্ট্য সর্বোত্তম বিকল্প বাছাই করা। যেমন আমি ঢাকা যেতে চাই, আমি বিভিন্নভাবে যেতে পারি। আমি বাসে যেতে পারি, প্রাইভেট কারে যেতে পারি, ট্রেনে যেতে পারি, বাই এয়ারে যেতে পারি। আমাকে দেখতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোন পথে গেলে আমি ঢাকায় সহজে যেতে পারবো, আমার অর্থের অপচয় কম হবে, সময় সংকুলান হবে। সেই পথটি হচ্ছে যে বাছাই করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে তোমার সিদ্ধান্ত। সর্বোত্তম বিকল্প বাছাই করা, হ্যাঁ বা না বোধক হইতে পারে। সিদ্ধান্ত আমি নিলাম না, সেটাও একটি সিদ্ধান্ত। সিদ্ধান্তের পেছনে অবশ্যই রিজন থাকবে, যুক্তি থাকবে। কেন আমি এই সিদ্ধান্ত নিলাম, এটার পেছনে যুক্তি থাকবে। কারণ যুক্তি যদি না থাকে তখন সেটা ভালো সিদ্ধান্ত হতে পারে না। সময়কাল দেখতে হবে, বিচার বুদ্ধির পরিচয়ও। সিদ্ধান্ত সহযোগিতামূলক হয়ে থাকে, এটা মানসিক প্রক্রিয়ার একটা বিষয়। সিদ্ধান্ত গ্রহণের ধাপ, প্রথম কাজ হচ্ছে সমস্যা নির্ধারণ করা এবং এই সমস্যাকে বিশ্লেষণ করা, ভালোভাবে বিশ্লেষণ করা। দ্বিতীয় হলো বিশ্লেষণ করে বিকল্প পন্থা উদ্ভাবন করা, কারণ একটি সমস্যা একাধিক পন্থায় সমাধান হতে পারে। কাজে বিকল্প কি সমাধান হইতে পারে, সেগুলি বিকল্পগুলোকে বের করতে হবে। বিকল্পের মধ্যে থেকে প্রত্যেকটি বিকল্পের পজিটিভ এবং নেগেটিভ দিক, ইতিবাচক এবং নেতিবাচক দিক দেখতে হবে। বিকল্প সমূহকে মূল্যায়ন করতে হবে এবং সিদ্ধান্ত সমূহ কার্যে রূপান্তর করতে হবে এবং কার্যসমূহের পুনর্বিবেচনা করতে হবে, উপাত্ত শ্রেণীবিভক্ত করতে হবে, সময়ের গুরুত্ব দিতে হবে। তাহলে সেটা বেস্ট সিদ্ধান্ত হবে। কারণ যদি এই ধাপগুলি যদিও অবজার্ভ করা না হয়, তাহলে দেখা যাবে সিদ্ধান্তে ভুল হতে পারে। কাজেই সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সাথে নিতে হবে এবং নিষ্ঠার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের ব্যাখ্যা, আমরা দেখি যে সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বে সিদ্ধান্ত গ্রহণকারীকে বিশ্লেষণের মূল একক হিসাবে ধরা হয়। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা লাভের জন্য নিম্নোক্ত প্রশ্নগুলির উত্তর প্রয়োজন। কে সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই কর্তৃপক্ষ কে? এটা কি ব্যক্তি হইতে পারে, পরিবারের প্রধান হইতে পারে, গোত্রের প্রধান হইতে পারে, বিভাগ পর্যায়ে হইতে পারে, বিভাগীয় পর্যায়ে হইতে পারে, জেলা পর্যায়ে হইতে পারে, উপজেলা পর্যায়ে হইতে পারে এবং সর্বোপরি রাষ্ট্রীয় পর্যায়ে হইতে পারে। কে সিদ্ধান্ত গ্রহণ করছে এই বিষয়ে দেখতে হবে। 2,
সিদ্ধান্তটি কি ছিল, এটা কি, কোন ধরনের সিদ্ধান্ত, সিদ্ধান্তের প্রকৃতি, নেচার অফ ডিসিশন, কখন সিদ্ধান্ত গ্রহণ গৃহীত হয়েছিল, কখন সিদ্ধান্ত গৃহীত হয়েছিল মানে সময়, কখন সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, কিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে সিদ্ধান্ত নেওয়ার সময় সিদ্ধান্তের যে বিকল্পগুলো আছে সেগুলি দেখতে হবে। বিকল্পগুলোর ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি দেখতে হবে। অর্থাৎ এখানে মেরিট কি আছে, ডিমেরিট কি আছে সেগুলি দেখতে হবে। কিভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, কোথায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, এটা স্থান, এটা কোথায় হয়েছিল, স্থানের বিষয় দেখতে হবে। কোন পরিস্থিতির সিদ্ধান্ত গ্রহণ করেছিল, কারণ পরিস্থিতি হচ্ছে একটি বিষয়। কারণ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে পরিস্থিতি, প্রেক্ষাপট এগুলি বিবেচনা করতে হয়। বাস্তব অবস্থা উপলব্ধি করে সিদ্ধান্ত নিতে হয়। কাজেই সিদ্ধান্ত মূল্যায়ন বা সিদ্ধান্তের মূল্যায়ন করতে গেলেও কিন্তু পরিস্থিতি একটি বিষয়। কারণ আজ বাংলাদেশের যে অবস্থা, আজকে আমরা কোটি কোটি টাকা আমরা পদ্মা সেতু আমরা করছি, একসময় এটা তো ভাবাই যেত না। আমাদের আজকে যে ফরেন যে রিজার্ভ সেটা হচ্ছে ৪১ কোটি বিলিয়ন মার্কিন ডলার, চিন্তাই করা যায় না। কাজেই এখন আমরা যে কোনো বড় বড় প্রজেক্ট নিচ্ছি, ইমারত বাড়ছি, পদ্মা সেতুর মতো কাজ করছি, 4 লেন হচ্ছে, এগুলি হওয়ার পেছনে কারণ হচ্ছে আমাদের অর্থ আছে। কিন্তু অর্থ যদি না থাকতো আজ থেকে ২০ বছর আগে আমরা এটা কখনোই কল্পনা করতে পারতাম না। কাজেই এক্ষেত্রে সময় একটি বিষয়, সময় একটি বিষয়, স্থান একটি বিষয়। এজন্য পরিস্থিতি বিবেচনা করতে হবে। এবং এই যে পরিস্থিতি বিবেচনা করে যদি সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে দেখা যাবে সিদ্ধান্ত ভুল হবে। সিদ্ধান্ত কোন ধরনের, এটা কি প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা কোন ধরনের সিদ্ধান্ত এবং কেন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, এই বিষয়গুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে সেটা উত্তম সিদ্ধান্ত হিসাবে পরিগণিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ তোমাদেরকে সংগঠনের যে মূলনীতি, সেই মূলনীতির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩টি মূলনীতি, একটা হচ্ছে হায়ারার্কি, পদসোপান নীতি এবং পদসোপান নীতির সুবিধা এবং অসুবিধা, এটা তোমাদের প্রশ্ন আসে, এজন্য আমি এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছি। এটা সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সংগঠনের মধ্যে যদি ইউনিটি অফ কমান্ড না থাকে, সংগঠনের মধ্যে যদি ঊর্ধ্বতন এবং অধস্তন সম্পর্ক না থাকে, তাহলে কোনো সংগঠনই তার কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারে। আমরা বলেছিলাম যে সংগঠন মূলত নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখেই সংগঠন গড়ে ওঠে। সেটা রাজনৈতিক সিদ্ধান্ত হইতে পারে এবং সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত হইতে পারে, সেটা সরকারের সিদ্ধান্ত হইতে পারে, সেটা প্রশাসনিক সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পেছনে বা বাস্তবায়নের পেছনে এই সংগঠন প্রয়োজন এবং সেই সংগঠনই বেস্ট সংগঠন। বা সরকারি প্রশাসনে যেভাবে আমরা দেখি যে পদসোপান নীতি আছে, বেসরকারি প্রশাসনে পদসোপান নীতি আমরা লক্ষ্য করি। অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে যেখানে পদসোপান নীতি অনুসরণ করা না হয়। পদসোপান নীতি বেসরকারি প্রশাসনে অনুসরণ করা হয়, সেখান থেকে আমরা ভালো ফলাফল আমরা পেতে পারি। আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় পর্যায়ে নিয়ন্ত্রণ পরিধি। আমরা আলোচনা করেছিলাম নিয়ন্ত্রণ পরিধি বলতে আমরা কি বুঝি। নিয়ন্ত্রণ পরিধি বলতে আমরা বুঝি স্প্যান অফ কন্ট্রোল বলতে আমরা বুঝি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দক্ষতার সাথে কতজন অধস্তন কর্মকর্তার কাজকে নিয়ন্ত্রণ করতে পারেন সেই সংখ্যাকে আমরা বলছি যে এটা 4টি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে কাজের প্রকৃতি, 2 হচ্ছে কাজের সময়, 3 হচ্ছে কাজের সমরূপতা। আমরা এইসব বিষয়গুলো আমরা লক্ষ্য করি। দ্য নেচার অফ ওয়ার্ক, তারপরে আমরা বলছি টাইম, স্পেস, এগুলির উপর নির্ভর করে স্প্যান অফ কন্ট্রোল। ব্যক্তিত্বের কথা আমরা বলেছিলাম যে যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা, দেখা যায় তার পার্সোনালিটির কারণে, তার সততার কারণে, তার নিষ্ঠার কারণে অনেক কাজ তিনি সহজে করতে পারেন। কিন্তু তার মধ্যে যদি ব্যক্তিত্ব না থাকে, সততা না থাকে, নিষ্ঠা না থাকে, কাজের প্রতি যদি তার অনুরাগ না থাকে, তাহলে সেই কাজ কখনো তিনি করতে পারবেন না। সর্বোপরি আমরা আলোচনা করেছিলাম সিদ্ধান্ত। সিদ্ধান্ত গ্রহণ কি? সিদ্ধান্ত হচ্ছে 2 বা ততোধিক বিকল্পের মধ্য থেকে সর্বোচ্চ যেটা তাকে গ্রহণ করা হচ্ছে সিদ্ধান্ত। আমরা বলেছিলাম যে সিদ্ধান্ত রাজনৈতিক হইতে পারে, প্রশাসনিক হইতে পারে, ব্যক্তিগত হইতে পারে, পারিবারিক পর্যায়ে সিদ্ধান্ত হতে পারে। এট দি সেম টাইম আমরা এটাও বলেছিলাম যে সিদ্ধান্ত গ্রহণ না করা এটাও একটা সিদ্ধান্ত।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গ্রন্থ নির্দেশনা এসে গেছি। আমরা এই বইগুলি দেখার চেষ্টা করছি। এল.ডি. হোয়াইটের ইন্ট্রোডাকশন টু দি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সি.আই. বার্নার্ডের দি ফাংশন অফ দি এক্সিকিউটিভ এবং জেমস ডি মনির দি প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন, এবং আমরা আধুনিক লোক প্রশাসন অধ্যাপক মোহাম্মদ শামসুর রহমান স্যারের আধুনিক লোক প্রশাসন, যেটা বাংলা একাডেমি থেকে প্রকাশিত, সেটা আমরা দেখেছি। আমার একটি বই আছে লোক প্রশাসন পরিচিতি, এনএস পাবলিকেশন কর্তৃক প্রকাশিত। এই বইটিও আমরা থেকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছি। আশা করি তোমরা আজকের এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।